রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজি মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার বঙ্গভবনে তিনি এই সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি চেইন অফ কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তাকে অভিনন্দনও জানান রাষ্ট্রপতি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই তা করতে হবে। যে কোনো অরাজকতা পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি। 4 ঘন্টা বন্ধ থাকার পর সীমিত পরিসরে যাত্রী পারাপার হচ্ছে আখাউড়া দিয়ে। সকাল থেকে কার্যক্রম শুরু হয় বাংলাবান্ধায়। দুপুর 1টা পর্যন্ত এই বন্দর দিয়ে পণ্য বোঝায় 94টি গাড়ি ভারত ও ভুটানে যায়, বাংলাদেশে আসে 27টি। 4 ঘন্টা কর্মবিরতির পর সীমিত যাত্রী পারাপার শুরু হয় আখাউড়ায়। তবে শুধু ভারতীয় যাত্রী ও বাংলাদেশের মেডিকেল ভিসাধারীরাই পারাপার হয়েছেন। ট্যুরিস্ট ও বিজনেস ভিসার যাত্রীরা পার হতে পারেননি। এছাড়া বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সোনা মসজিদ স্থলবন্দরে আটকে আছে ভারতীয় 5 শতাধিক পণ্যবাহী গাড়ি। দুপুরের পর বিশেষ অনুরোধে ঢুকেছে 5টি থেকে 6টি। বাংলাদেশের সিবেরাতে এখন যাব ভারতে। ইন্ডিয়া ফ্লাইটের টিকিট করা ছিল, কিন্তু আমার বাধ্যমূলক এটা ক্যান্সেল করতে হয়েছে। প্রায় 2,500 টাকা মার গেছে, ইন্ডিয়ান টাকা। আমাদের আগেও অনেকজন লোক দিছে যাওয়ার জন্য, কিন্তু লাস্ট আমরা ছিলাম, আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও আমাদেরকে দেয়নি। 4 ঘন্টা কর্মবিরতি পালন করি। বাংলাদেশে ভারতীয় নাগরিক যারা আছেন তাদেরকে বহির্গমন করার জন্য এবং বাংলাদেশি নাগরিক যারা জরুরি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের দিকে খেয়াল করে মানবিক কারণে আমরা ইমিগ্রেশন কার্যক্রম শুরু করি, তবে সেটা সীমিত পরিসরে। স্বৈরাচার শেখ হাসিনার পতনে দেশের সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরেছে। খুলেছে অফিস, আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। চলছে সব ধরনের যানবাহন। বেড়েছে কর্মব্যস্ততা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। স্বৈরাচার পতনের পর স্বাভাবিক জনজীবন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষে ময়মনসিংহে বেড়েছে কর্মব্যস্ততা। পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকায় মানুষের ভোগান্তি লাঘবে যান নিয়ন্ত্রণে সড়কে কাজ করছেন আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা। যে জনগণের সেবা দেওয়া, জানমাল রক্ষার জন্য আমরা আর কি কাজ করতে যাচ্ছি। ভলান্টিয়ার আছি নবজন্ম ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই যান নিরসন করার উদ্যোগ নিয়েছি। লক্ষ্মীপুরে স্বস্তি ফিরেছে জনজীবনে। খুলেছে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, নিত্যপণ্যের দোকান। বেড়েছে জনসমাগম ও যান চলাচল। এই খুনি হাসিনা সরকারের পতনের পর থেকে যথেষ্ট শান্তিপূর্ণভাবে এই শহরে বসবাস করতেছে। এবার শহরে কোনো হাঙ্গা দাঙ্গামা কোনো কিছুই নাই। বরিশালে সকাল থেকেই নগরী জুড়ে ব্যাটারি চালিত 3 চাকার অটোরিকশার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে ছিল জনসাধারণের ভিড়। আমরা সারা দেশেই বলবো, কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাষ্ট্রীয় সম্পদ সহ সব সম্পদই আমাদের দেশের সম্পদ। স্বাভাবিক জীবনে ফিরেছে বাগেরহাটের মানুষ। ছেড়েছে দূরপাল্লার বাস। সড়কে বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা। আমরা ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারতেছি। দোকানপাট খোলা আছে, রাস্তাঘাটে লোকজন বাইরে আছে, গাড়িগুলো সুন্দরভাবে চলতেছে। ইনকাম ছিল না, এখন আস্তে আস্তে লোকজন বেরোতে পারতেছে। এখন আমাদের ইনকাম বাড়বে। খুলনায় রাস্তাঘাট বাজারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সাধারণ মানুষ আনন্দ উৎসব পালন করছে নতুন এক স্বাধীনতার। আমাদের এলাকায় কোনো হিন্দুর বাড়ি বা কোনো আমলিক নেতার বাড়ি কোনো কিছু হয়নি। আমরা নিজেরাও থেকে মন্দির পাহারা দিচ্ছি। আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, স্বস্তি ফিরে এসেছে। আমরা এই পরিবেশ আমরা চাই। দেশের সকল অরাজকতা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় দেশবাসী। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, নয়াপল্টনে বিএনপি ডাকা সমাবেশে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে এখন কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিজয় একটা অর্জিত হয়েছে, এই বিজয়কে সুসংগত করা, এটাই হচ্ছে এখনকার কাজ।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই শান্ত থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে, সেই সুযোগ যেন তাদেরকে আমরা না দিই। যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। বন্ধুগণ, আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। তাদের সমস্ত এই যে বক্তব্য, সেই বক্তব্যে আমরা সমর্থন করছি। বন্ধুগণ, আজকে আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে যে সামনের দিনগুলোতে অতি ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসংগত রেখে, নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার যে আন্দোলন, তার বিজয়কে সুসংগত করতে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে যাবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে পুনরাবৃত্তি, তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের নেতা, তরুণদের নেতা, যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, তিনি বক্তব্য রাখবেন। ও একই সঙ্গে আজকে আমাদের দলের চেয়ারপারসন, যিনি প্রায় 6 বছর কারান্তরালে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে তিনি মুক্ত অবস্থায় আপনাদের সামনে দুটো কথা বলতে পারেন। তাই আমি আপনাদের অনুরোধ করবেন যে আপনারা শান্ত হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখন যে কাজ, এই কাজটি সবচেয়ে কঠিন কাজ। সেই কাজ হচ্ছে এই বিজয়কে সুসংহত করা, গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাড়া দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, তারা কাঁধে কাঁধ নিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং আজকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা আবারও বলতে চাই, আজকে আসুন প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন, দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা শহরের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমার বুক ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত ম্যাচুরিটির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের
বক্তব্য জনগণের সামনে তুলে ধরছে। আপনারা অনেক কষ্ট করেছেন। আমি অনুরোধ করবো যে কখনো কোনো ভাঙচুর, লুটপাট, কোনো আগুন অগ্নি সংযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবেন না। আমি জানি আমাদের নেতা কর্মীরা কেউ জড়িত হয় না, সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরেকটা কথা বলে শেষ করব। বন্ধুগণ, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মায়ের মুখ খালি করে, অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে এই অর্জন আমরা করেছি। আমরা অনেকে, আমাদের ছেলেরা অনেকের বার্ধক্য এসে যাচ্ছে, চাকরি পায়নি, কর্মসংস্থান নাই। এই 16 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং যারা গুম হয়েছে তাদের সন্তানরা তাদের পিতাকে দেখতে পারেনি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আসুন। তাদের কথা চিন্তা করে যারা এই ইতিমধ্যে প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে আমরা আজকের সমস্ত হিংসা দেশ বলে গিয়ে ঐক্যবদ্ধ হই, ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংহত করি। আমি আবারও ছাত্রদেরকে অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই তাদের এই অভাবনীয় নজিরবিহীন নেতৃত্বের জন্য। আমি বক্তব্য শেষ করব। সব শেষে শুধু বলি, বিএনপি আমাদের 31 দফা দিয়েছিল। সেই 31 দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। সংস্কারের কথা বলা হয়েছে। আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে তাকে পরিবর্তন করে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসবো। আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিল্প গড়ে তুলব। আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে যে অনেক খান থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে শিল্পের উপরে অনেকে আপনারা আঘাত করছে, আক্রমণ করছে, গার্মেন্টস শিল্পগুলোর উপরে আক্রমণ করছে। এরা দেশের শত্রু, এরা কোনো আন্দোলনকারী হতে পারে না, তাদেরকে রুখে দেওয়ার দায়িত্ব আমাদের সকলে। আমি অসুস্থ, আপনারা জানেন, তাই আমি বক্তব্য দীর্ঘ করব না, শুধু এই কথা বলতে চাই, আসুন আপনারা অতীতে যেভাবে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আজকে আপনারা একটা স্বাধীনতা অর্জন করেছেন। পালিয়ে গেছে স্বৈরাচার, স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করেছে। তারা না, তাদের দোষরাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে আবার যেন ফিরে আসতে না পারে, সেই জন্য ইস্পাত ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, ছাত্র জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা নয়াপল্টনে ছিলাম, সেখানে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনিয়ম, দুর্নীতি, অযাচিত হস্তক্ষেপ ও চাকরির ক্ষেত্রে নানা অসন্তোষের অভিযোগ এনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন 3 ডেপুটি গভর্নর। দুপুরে পদত্যাগে বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংক ছাড়েন তারা। সকালে ব্যাংকের একদল কর্মী ব্যাংকের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। অস্থিরতা দেখা দেয় প্রধান কার্যালয়ে। এ সময় দাবির মুখে 3 কর্মকর্তা অফিস থেকে চলে যান। পরে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন, ওনাদের যে নির্দেশনা থাকবেন এবং আইনের যে প্রয়োগ থাকবে, আইনি সংস্কারের কথা আমরা বলেছি এবং আইনের কোথায় কোথায় লোফল আছে সেই দায়িত্বটাও আমাদের আজকে যারা কর্মকর্তা কর্মচারীরা এসেছিলেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার।
পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে হাসান মাহমুদ নানা মন্তব্যের জন্য হন বিতর্কিত। টানা 4 মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পেয়ে হাসান মাহমুদ ও তার পরিবার এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দেশে অঢেল স্থাবর অস্থাবর সম্পদের পাশাপাশি দুবাইও রয়েছে বেশ কয়েকটি বাড়ি। দর্শক, বাকিটা জানবো আমাদের সহকর্মী কায়েস রাহাদের রিপোর্ট থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেওয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 16 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দর্শক, এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমরা সেখানে চলে যাচ্ছি তার বক্তব্যে। জনগণের বার্তা একটি, কি সেটি? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতো হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এই মানুষগুলো স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র জনতার এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন, একইভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। 52, 71 কিংবা 90 এর মতো দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয়। আমি বিএনপি সহ গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে
অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। প্রিয় দেশবাসী, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। প্রিয় ভাই বোনেরা, আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। তবে আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরি বিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না। কেবল দৃষ্টান্ত অনুসরণ নয়, নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন। প্রিয় ভাই বোনেরা, অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না, বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
শাসন প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের দাবি। জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে। দেশীয় উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিগত নির্ভরতা বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য। গার্মেন্টস, শ্রম, ঔষধ, আউটসোর্সিং সহ সম্ভাবনায় খাতগুলোকে নিয়ে রফতানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে। প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে। প্রিয় ভাই বোনেরা, দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশী রয়েছেন যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এরকম অনেকেই সংশ্লিষ্ট হতে চান না। সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। প্রিয় ভাই বোনেরা, 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়। আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সর্বশেষে আমি আমার দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে তারুণ্যর নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য, তারুণ্যের জন্য একটি নিরাপদ
ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ। সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, এর মধ্যে গুলশান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কথা বলছেন দেশের উদ্দেশ্যে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, গুলশান থেকে বিএনপি চেয়ারপারসন বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি সেখানেই ছিলাম।